আসসালামু আলাইকুম। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। আজকে এপ্রিলের 14 তারিখ, বেলা বাজে বিকাল 4:57। বাসা থেকে বের হয়েছি, একটা হেলমেট কিনতে যাব। ওই যাব এখনও জানি না, বাট মগবাজারের দিকে যেতে পারি, অথবা যদি মগবাজারে ভালো হেলমেট না পাই তাইলে আমি অন্য কোথাও মুভ করতে পারি। এখন যাচ্ছি হচ্ছে একটা ফ্রেন্ডের বাসায়, ওরে নিয়ে যাবো সাথে করে। আমার বর্তমানে যে হেলমেটটা আছে এটা হচ্ছে এমটি স্ট্রিঙ্গার 2। তো এই হেলমেটটা সিটি রাইডের জন্য আমার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেক হেভি হেলমেট। তো এইটার এগেনস্টে আমি ওটা কিনতে যাচ্ছি, সেকেন্ডারি একটা হেলমেট সিটি রাইডের জন্য। আর লং ট্যুরে গেলে এমটিটাই ইউজ করবো। বাজেট খুব বেশি একটা না, 3,000 3,500 টাকার মধ্যে হেলমেট কিনবো। তো আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি, ওর একটা ফোন দিই। আজকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, ওয়েদারটা এখন খুবই সুন্দর। তাই বের হয়ে গেলাম। আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, ভাবছিলাম সারাদিন বাসায় থাকবো। পরে ভাবলাম যে যেহেতু আজকে কোনো কাজকর্ম নাই, অফিসও বন্ধ, ফ্রি টাইম, সো বের হয়ে যাই। আমি শিওর না যে এখন দোকান খোলা পাবো কি পাবো না, তারপরে যাই। যদি হেলমেট না কিনতে পারি তাইলে নাই, ঢাকা সিটিতে একটা রাউন্ড দিয়ে চলে আসবো। আরে শাকিলের হচ্ছে, ফোনটা ধর। আচ্ছা, ওরে নিয়ে বের করে তারপর কারণ করতেছি আবার। এই বান্দা আমারে 20 মিনিট দাঁড়া করে রেখে এখন আইসা বইয়ের এক্সকিউজ দিতেছে। না না আসলে এক্সকিউজের কিছু না। ওট ওট ওট, তাড়াতাড়ি ওঠ, টাকা নিয়ে যাই এইটুকু ব্যাপার। তাড়াতাড়ি ওঠ। বিসমিল্লাহ। আচ্ছা, আমরা যাচ্ছি, কই যাবো রে? মগবাজার না মহাখালী? আচ্ছা, কোনো প্যারা খামো না, চাঙ্কার পুল দিয়ে যাবো। তুই চল না রে বাবা, পিছনের ডিস্কটা অনেক আওয়াজ করতেছে। যেটা লাগাইছো যেটার লেগে নাকি? বুঝি নাই। সামনে যেটা লাগাইছো হেলমেটের মধ্যে এটার লেগে কইতাছস না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ যদি একটা ফটো আই করো নাকি? হ্যাঁ। এখন কথা হচ্ছে আমরা যাচ্ছি, আগে যাব মগবাজার। মগবাজারে যদি মন মতো হেলমেট পাই, আমার পছন্দ যেটা যেটা সিলেক্ট করে রাখছি ওটা যদি পাওয়া যায় তাইলে ওইটাই নিয়ে নেবো ওইখান থেকে। আর যদি ওইখানে না পাই তাইলে মগবাজার যাব, সরি মগবাজার না, মহাখালী যাব। তিতুমির কলেজের পাশে যে স্পিডোজের শোরুমটা আছে ওইখানে যাব, জিপিএক্স ডেমনের, ওইখান থেকে নিব। ওইখানে মাস্ট থাকবেই। আর কোনটা নিতেছি হেলমেট সেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখেন কোন হেলমেটটা কিনতেছি, কত টাকা প্রাইসে, আর এটা কতটুকু ওর্থ ইট সেটা কমেন্ট সেকশনে সবাই জানাবেন। যাই হোক, এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো না। হানি ফ্লাইওভারে গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। হানি ফ্লাইওভারের গোড়ায় চলে আসছি, এখন আমরা টোল দিব। টোল দিয়ে সোজা চাঙ্কার পুল চলে যাব। চাঙ্কার পুল দিয়ে তারপর আমরা বিআইপি রোড দিয়ে চলে যাব হচ্ছে মগবাজার সোজা। আয় শাকিল, 10 টাকা দে। আমাদের টোল দেওয়া ডান। এখন যাব হচ্ছে হানি ফ্লাইওভার উঠে যাব। সে ওয়েদারটা সুন্দর, আগেই বলছিলাম গরম নাই বললেই চলে, যেহেতু বৃষ্টি হয়েছে দুপুরবেলা। ওরকম ভারী বৃষ্টি হয় নাই, বাট ওয়েদারটা কুল করে দিয়ে গেছে। হিট ওয়েভ যেটা ছিল ওইটা চলে গেছে, এখন হিট ওয়েভটা নাই, আবার বাতাসও নাই, বাট ওয়েদারটা ঠান্ডা। রাস্তায় কতটুকু জ্যাম থাকবে আই ডোন্ট নো, ভালোই জ্যাম থাকার কথা, যেহেতু আজকে পয়লা বৈশাখ, বিকাল সবাই ঘুরতে বের হবে। জ্যাম থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
ওয়াও, সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। রাস্তা মোটামুটি ফাঁকাই, জ্যাম নাই। এখন চাংখার পুলের ওই জায়গায় একটু জ্যাম থাকতে পারে, যেহেতু পয়লা বৈশাখ, মানুষ ওদিকে গ্যাদারিংটা বেশি করবে। ঢাকা সিটি এমনি সব জায়গাগুলো ফাঁকা থাকবে, কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে জায়গাগুলো আছে ওগুলোতে একটু গ্যাদারিংটা হবে, আর হওয়াটাই স্বাভাবিক। ফাঁকা রাস্তার একটা প্রবলেম হচ্ছে, ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে। সবাই একটু স্পিড আপ করে, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ট্রাই করে, হুটহাট করে গাড়ি চলে আসে ডানে বামে থেকে। আবার এই ধরনের অকেশনগুলোতে হয় কি, আহ, পুলিশ, ট্রাফিক পুলিশ যারা থাকে তারা অতটা আহ, তাদের যে ডিউটি যেটা থাকে ওটা একটু শীতল থাকে, অত বেশি ড্রাইভিং লাইসেন্স এগুলো চেক করে না। যে কারণে ড্রাইভিং লাইসেন্সবিহীন যে অনেক চালক আছে যারা হাইওয়ে রোডে গাড়ি নিয়ে উঠতে যায়, তো হয় কি, আর যারা আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে কারণ আমার বাম সাইডে খালি, আমার ডান সাইডে বাস, আমি কোন দিকে যাবো? আচ্ছা, যাই হোক, তো এই কারণেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। যারা ইউজুয়ালি ঢাকার মেন সড়কগুলোতে যারা বাইক চালায় না বা ওরকমভাবে ইউজ টু না, তারা যখন এই রাস্তাগুলোতে উঠে আর যখন রাস্তা ফাঁকা পায় তখন তারা খুব বেশি স্পিড আপ করে, অতি উৎসাহী হয়ে। তো দেখা গেছে তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়। তো এই ফাঁকা রাস্তা দেখলে আমি ট্রাই করি যতটুকু কেয়ারফুলি বাইক রাইড করা যায়, কখনো অতি উৎসাহী হয়ে বাইক চালানোর ইচ্ছা পোষণ করি না। আমরা দেখতে দেখতে চলে আসছি চাংখারপুলের দিকে। এখন রাস্তা মোটামুটি ফাঁকাই দেখতেছি, অত জ্যাম নাই। চাংখারপুল হয়ে মৎস্য ভবনের সামনের দিক দিয়ে, তারপর কাকরাইল নদীতে সামনের দিক দিয়ে মহাখালী চলে যাব। সরি, মহাখালী না, মগবাজার যাবো আগে। যদি মগবাজারের কাজ হয়ে যায় তাহলে আর মহাখালী যাওয়ার প্রয়োজন মনে করি না, দরকার নেই। একটা ট্রিক্স আপনাদেরকে শেখায় দিই, যারা এইরকম ন্যারো জায়গা দিয়ে ওভারটেক করবেন তারা সবসময় ট্রাই করবেন এই জায়গাটা পাস করার সময় আপনার যে শ্বাস প্রশ্বাসটা আছে এটা বন্ধ করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার কন্ট্রোলিংটা খুব সুন্দর হবে। জাস্ট 5-6 সেকেন্ডের সময় ওই টাইমটাতে ট্রাই করবেন যে শ্বাসটা বন্ধ রাখার জন্য, তাইলে হাত কাঁপবে না, হাত চেক করবে না, আপনি একটানে বের হয়ে যেতে পারবেন। আর কনফিডেন্স ছাড়া অবশ্যই ঢুকবেন না। যদি আপনার মনে হয় যে আপনি বেরোতে পারবেন না, তাহলে ভুলেও ঢুকবেন না এরকম গ্যাপ দিয়ে। এই জায়গাগুলো অনেক রিস্কি, অনেক রিস্কি। আপনি যদি এখানে একটু এক চুল ভুল করেন তাহলে আপনি ডাইরেক্ট বাইক নিয়ে বাসের চাকার নিচে চলে যাবেন। এইখান থেকে আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে রেস্কিউ করতে পারবে না। এতটুকু গ্যাপের মধ্যে আপনি যখন বাইক নিয়ে ঢুকবেন, যখন আপনি স্কিড করবেন, তখন আপনি কিন্তু মানে যাওয়ার কোনো জায়গা থাকবে না, তখন আপনি অটোমেটিকলি বাইকের চাকার নিচে পড়ে যাবেন। আর বাসের চাকার নিচে পড়বেন, আর চাকার নিচে যখন পড়বেন তখনই আপনার মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। সো কনফিডেন্স ছাড়া এরকম জায়গাতে ঢুকবেন না। আর আমি যে ট্রিক্সটা শিখাই দিলাম এটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনেক কার্যকরী। এটা আমার একটা ভাই আমাকে শিখিয়েছে। একবার তার সাথে এরকম ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম, তো এরকম ন্যারো একটা জায়গা দিয়ে ঢুকছি, ঢোকার পরে আমার হাত একটু শেক করছে। তো ভাই আমাকে বললো যে তুমি এই ট্রিক্সটা ফলো করতে পারো, এটা অনেক ইফেক্টিভ।
পরবর্তীতে আমি অ্যাপ্লাই করে দেখছি যে না, জিনিসটা আসলে অনেক ইফেক্টিভ। যেটা বলছিলাম যে এই জায়গাটা তো অনেক কনজাস্টেড থাকবে, যেই কথা সেই কাজ, কনজাস্টেড। বাট আমি একটা কাজ করবো, আমি ডান দিকে চলে যাব, কারণ টিএসসির ওদিকে, ওই দিক দিয়ে বেরোতে গেলেই অনেক বেশি জ্যামে পড়বো। সামনেও দেখতে পাচ্ছি অনেক বেশি জ্যাম। তো আমি জ্যামের মধ্যে ঢুকবো না, যেহেতু আমার ওইদিকে কাজ নেই। তো শুধু শুধু জ্যাম খাওয়ার কোনো মানেই হয় না। আমি এদিক দিয়ে বঙ্গবাজারের ওই দিকটা দিয়ে কার্জন হলে 5 দিক দিয়ে বের হয়ে যাব। এদিক দিয়ে রাস্তাটা ফ্রি থাকবে, আই হোপ। নাই করতে পারি না, যখন কাল দুবার দিক কেটে গেছে আমি আচ্ছা, এই জায়গাটা পাস করি, পাস করে তারপর আবার ক্যামেরা অন করতেছি। ভাবছিলাম কার্জন হলের সামনের দিক দিয়ে আসলে জ্যাম পাবো না, বাট কপাল খারাপ, এখানে আইসা দেখতেছি বিশাল জ্যাম। জ্যামে পড়ে গেছি। এখান থেকে বেরোতে কতক্ষণ লাগে আল্লাহ পাক জানে। তবে আমার মনে হয় যে জ্যাম এই জায়গাটুকু পর্যন্তই থাকবে। আর হচ্ছে রমনার সামনে একটু জ্যাম থাকবে, তারপর বাকি ওই রাস্তাটুকু ফ্রি থাকবে, আশা করা যায়। 40 মিনিট জ্যাম ঠেলা এই যে মাত্র মৎস্য ভবনের সামনে আসলাম। মৎস্য ভবনের সামনে এসে বইসা আছি, এখান থেকে বেরোতে পারতেছি না। আই হোপ এখন বেরোতে পারবো। ওই পারে রাস্তাটুকুর কি অবস্থা আল্লাহ পাক জানে। আহ, মানুষ আর মানুষ। এই জায়গায় আসার পরে ছোটোবেলার মেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা যখন একদম ছোট ছিলাম, ক্লাস 4-5-এ পড়তাম, তখন আমাদের পয়লা বৈশাখটা অনেক সুন্দরভাবে কাটছে। আব্বুর সাথে মেলায় যেতাম, আব্বু ভিডিও গেমস কিনা দিত, তারপর একতারা কিনে দিত, নাগরদোলায় উঠতাম। তখন নাগরদোলার একটা সাউন্ডই ছিল অন্যরকম। কাঠের নাগরদোলাগুলো ছিল ম্যানুয়াল, এখন তো সব আধুনিক হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। মানুষ এখন, এখনকার ওই ভাইবটা পাই না, ওই ভাইবটা আসে না মেলার। ছোটোবেলা আমাদের মেলাটা যত নস্টালজিক ছিল। না, ওইভাবে যাবো না, এদিক দিয়ে সোজা যাবো। তো নস্টালজিক হয়ে যাইতেছি এই জায়গাটাতে আসার পরে। বড় হয়ে যাওয়ার পরে ঈদ, চাঁদ, নববর্ষ, এগুলো জীবন থেকে মুছে গেছে। এই জায়গায় না আসলে হয়তো ওই মেমোরিজের কথা মনেও পড়তো না। ভাল লাগতেছে। এই রমনা পার্কে যখন কলেজে পড়তাম, তখন নববর্ষতে রমনা পার্কে আসছিলাম ফ্রেন্ডদের সাথে, কার্জুন হলে আসতাম, এসে ফটোগ্রাফি করতাম, সবাই আড্ডা দিতাম। পয়লা বৈশাখে, পয়লা বৈশাখে স্পেসিফিক ড্রেস করে বেরোতাম, পাঞ্জাবি করে বেরোতাম। ছবিগুলোর কথা মনে করতেছে, ছবিগুলো এখনও ফেসবুকে আসবে। যাই, এই বিড়াবিড়ি থেকে বেরোই, বেরোয় ক্যামেরাটা আবার অন করি। অবশেষে বিআইপি রোডে ঢুকলাম। আই হোপ এই রোডে কোনো জাম পাবো না। জাম না পাইলেই ভালো, এতক্ষণ যে পরিমাণে জ্যাম ঠেলছি এখন খুবই বিরক্ত লাগতেছে। নর্মাল ডেজে বের হইলেও এত জ্যাম পাইতাম না। পুরো ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটি ঘুরলেও এত জ্যাম ঠেলা রাখতো না, যে পরিমাণে জ্যাম ঠেলছি। জাস্ট কার্জন হলের সামনে থেকে মৎস্য ভবন পর্যন্ত খুবই মেজাজ গরম হচ্ছে। সামনে দেখতেছি আবার জ্যাম। মানুষ বন্ধের দিনে একটু বের হয় নিরিবিলি ঘোরার জন্য। বন্ধের দিনও যদি এত জ্যাম থাকে তাহলে কেমনে কি ভাই, ঘোরার মুডই তো নষ্ট হয়ে যায়। এত জ্যাম ঠেলে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে আসার পরে আমার ঘোরার ইচ্ছা থাকে না, তো ওই ইচ্ছা শক্তিটাই নষ্ট হয়ে যায়। মানুষ এত এনার্জি কোত্থেকে জেনারেট করে রে ভাই? নাকি আমরা বড় হয়ে গেছি, বুড়া হয়ে গেছি? মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এত মানুষ কোত্থেকে আসে?
অবশেষে মগবাজার আসলাম। রেলগেট থেকে ইউটার্ন নিয়ে হেলমেটের দোকানগুলো যেই পাশে এই পাশে আসছি। একটা হেলমেটের দোকান থেকে দাঁড়াবো। হাতের বামে সব দোকানগুলো, হাতের বাম দিকে যে কোনো একটা হেলমেটের দোকান থেকে দাঁড়াইতে হবে। ওই তো সামনে একটা দোকান দেখা যাচ্ছে, যা দেখি যে ওইখানে পাওয়া যায় কিনা। আজকে ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ। হ্যাঁ দেখছি, সাইড করে রাখি। তুই নাম, তো সামনে পার্ক করি। হেলমেটের দোকানে আসলাম এখন, ওয়েট দেখতেছি। আমার বাইক ব্লু, তো ম্যাট ব্লু কালার। না মডিউলার টাইপের কোনো কিছু দেখুন না। আচ্ছা, টর্কের একটা আছে না ম্যাট ব্ল্যাক। আজকের যে ভিডিওটা, এটা শুরু হইতেছে ঠিক 2 দিন পরে। ওই দিন লাস্ট ক্লিপে যেই ফুটেজটা দেখেছি, যে হেলমেটের দোকানে গেছিলাম, ওইখানে যাওয়ার পরে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো আজকে ভাবতেছি যে আজকে ব্লগটা শেষ করব। অবশেষে হেলমেট কিনছি, ওইখান থেকে কেনা হয়নি, পরবর্তীতে অন্য একটা দোকানে গিয়ে কেনা হয়েছিল। আমরা খিলগা তালতলা থেকে হেলমেট কিনি। মগবাজারে গেছিলাম, ওইখানে একটা দুইটা দোকান খোলা ছিল। তো আমি ফার্স্টে যে দোকানে ঢুকছিলাম, ওই দোকান থেকে আমি অ্যারোস্টার হেলমেটটা নেওয়ার চিন্তা ভাবনা ছিল আমার। তো আমি হেলমেট কিনতে যাওয়ার আগের দিন মোহাম্মদপুরে একটা দোকানে অ্যারোস্টার হেলমেটটা দেখছিলাম। অ্যারোস্টার হেলমেটের দাম ওরা যেটা চাইছিল 2600 টাকা। সেম গ্রাফিক্স, সেম ডিজাইনের হেলমেট মগবাজার চাচ্ছে আমার থেকে 3000 টাকা। আমি যখন তাদেরকে বললাম যে আমি মোহাম্মদপুরে এই সেম হেলমেটটাই দেখছি, ওরা আমার থেকে প্রাইস চাইছে 2600 টাকা, তখন ওরা বলতেছিল যে হয়তো ওদের কাছে সাইজ নাই, 9-6 বুঝাইতেছিল আমারে। তো ভাই, আমার তো সাইজের দরকার নেই, আমার যেই সাইজটা আমার লাগবে এম সাইজ, ওইটা আমি পাইলেই হয়েছে। এখন ওর কাছে স্টক আছে কি নাই, ও স্টক ক্লিয়ারেন্স করতেছে কি না, সেটা তো আবার দেখার বিষয় না। আমার হচ্ছে আমি যেখানে কমে পাবো সেখান থেকে নেব। আর অ্যারোস্টার হেলমেটটা আরও 2 বছর আগে আমার একটা ফ্রেন্ডই কিনছে 2800 টাকা দিয়ে। তো 2025-এ এসে আমি কেন ওইটা 3000 টাকা দিয়ে কিনতে যাব, 200 টাকা বেশি দিয়ে, এত পুরাতন মডেল। পরে আমি রাগ করে দোকান থেকে চলে আসি। শেষমেশ উনি আমাকে 2700 টাকা পর্যন্ত অফার করছে, বাট আমি কিনি নাই। না কিনে পরে আমি খিলগা তালতলা যাই। তালতলা গিয়ে আমি এখন বর্তমানে যে হেলমেটটা পরে আছি, হেলমেটটা কিনছি। হেলমেটটা আমার কাছে বেস্ট ডিল মনে হয়েছে। কেন বেস্ট ডিল মনে হয়েছে আমি সেটা এক্সপ্লেন করতেছি। যেহেতু আমি ভিডিওর মধ্যে আগেই মেনশন করছি যে আমি যে হেলমেটটা কিনবো এটা আমার সেকেন্ডারি হেলমেট, আর আমার বাজেটও খুব টাইট বাজেট ছিল, 3,000 থেকে 3,500 টাকার মধ্যে। তো 3,000 থেকে 3,500 টাকার মধ্যে আমি যে হেলমেটগুলো পাচ্ছিলাম, ওগুলোতে শুধু ডট সার্টিফাইড, ডিসি সার্টিফাইড ছিল না। আর আমি খিলগা তালতলা যাওয়ার পরে এই হেলমেটটা পাই। এটা হচ্ছে অফার প্রাইসে ছিল, ডিসকাউন্টে, এক্সিসের। এইটার প্রাইস হচ্ছে গিয়ে 5,500 টাকা, বাট আমার অফার প্রাইসে আমাকে অফার করা হয় 3,500 টাকা। আর আমি যখন দেখলাম যে এটা ইসি প্লাস ডট সার্টিফাইড এবং প্যাডিং কোয়ালিটিটাও মোটামুটি অনেক ভালো, তো আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার জন্য বেস্ট ডিল। পর আমি এটাই নিয়ে নিছি, কারণ আমি 3,000 টাকা 3,500 টাকার মধ্যে ডট সার্টিফাইড এরকম প্রিমিয়াম হেলমেট পাবো বলে আমার কাছে মনে হইতেছিল না তখন। পরে এইটাই নিয়ে নিছিলাম। এখন সবাই কমেন্ট সেকশনে জানান যে হেলমেটটা কেমন হয়েছে 3,500 টাকার মধ্যে। আমার কাছে যেটা মনে হয়েছে যে বেস্ট ডিল ছিল এটা আমার জন্য। আর ব্লগটা হয়তো বা এখানেই শেষ হয়ে যাবে, আর কন্টিনিউ করবো না, এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আমার
ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে, আর কন্টিনিউ করব না। এমনিতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, যারা যারা আমার হেলমেটের ফুল রিভিউটা দেখতে চান বা হেলমেটটা কেমন ইউজ করে কতটুকু মজা পাচ্ছে, অবশ্যই হেলমেটের পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। তো এই ব্যাপারগুলো যারা জানতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করেন। আমি চেষ্টা করব হেলমেটটা কিছুদিন ইউজ করে তারপর একটা প্রপার রিভিউ দেওয়ার জন্য। এটা কতটুকু অর্থিত আমি আমার মতো করে জানানোর ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। আমার চ্যানেলটা গ্রো করতে সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। চুপ থাকো জাইন। তো যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে, আর কন্টিনিউ করব না। এমনিতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, যারা যারা আমার হেলমেটের ফুল রিভিউটা দেখতে চান বা হেলমেটটা কেমন ইউজ করে কতটুকু মজা পাচ্ছে, অবশ্যই হেলমেটের পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। তো এই ব্যাপারগুলো যারা জানতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করেন। আমি চেষ্টা করব হেলমেটটা কিছুদিন ইউজ করে তারপর একটা প্রপার রিভিউ দেওয়ার জন্য। এটা কতটুকু অর্থিত আমি আমার মতো করে জানানোর ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। আমার চ্যানেলটা গ্রো করতে সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।